মিশরকে কিন্তু সবাই ইসরায়েলের বন্ধু হিসেবে চিনে। মিশর হইল প্রথম আরব রাষ্ট্র যারা 1979 সালে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, তাদের সাথে সম্পর্ক ফর্মালাইজ করেছিল এবং ইসরায়েলের সাথে মিশরের খুবই গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক চুক্তি আছে যার নাম ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস। তবে বিপরীত ব্যাপার হইল এই মিশরই সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে জেনোসাইড বা গণহত্যার যে কেসটা দক্ষিণ আফ্রিকা লড়ছে সেইটায় আনুষ্ঠানিকভাবে যোগ দিবে এবং এই যোগদানে অন্য আরো যেই দুইটা দেশ আছে তারা হচ্ছে এক তুরস্ক এবং দুই কলম্বিয়া। এইটা একটা অনেক বড় খবর, কারণ এটার মাধ্যমে মিশর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল। 40 বছর আগে যেই মিশরের দেখানো পথে হেঁটেই আজকের জর্ডান, সংযুক্ত আরব আমিরাত কিংবা মরক্কোর মতন দেশগুলো মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক স্থাপন করেছিল, সেই মিশর আজকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খেয়াল রাখবেন, গাজার সাথে কেবলমাত্র দুইটা দেশের সরাসরি বর্ডার বা সীমানা আছে। একটা দেশ হলো তো এই ইসরায়েল এবং অন্য দেশটা হচ্ছে এই মিশর। কেন মিশর ইসরায়েলের বিপক্ষে গেল? গাজায় আক্রমণ করে রাফা পর্যন্ত চলে আসা কি ইসরায়েলের জন্য একটা ভুল ছিল? গাজার রাফা সীমান্তটা কেন এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়? এই পুরো ব্যাপারটি নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তুরস্কের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিল মিশর। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমেরিকা কিন্তু কয়েকদিন আগে ইসরায়েলে অস্ত্র পাঠানো আটকায় দিছিল। যেই আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, সেই আমেরিকা ইসরায়েলকে অস্ত্র পাঠানো আটকায় দিছে। তার একটা মুখ্য কারণ হচ্ছে তারা রাফায় অ্যাটাক করছে। আচ্ছা, একদম গরম গরম একটা আপডেট আসছে। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন নাকি এইটা ডিসিশন নিছে ইসরায়েলে আরো $1 বিলিয়ন মিলিটারি এইড হিসেবে পাঠানো হবে। একটা কথা শুনছেন আপনারা, ঢেকি স্বর্গে গেলেও থান মানে এই জিনিসটা আমেরিকার সাথেও হইতেছে। এত কিছু হইল, এত কাহিনী করলো ইসরায়েল, তারপরেও তাদের মিলিটারি এইড পাঠাইতে হবে। ইভেন এই রাফায় অ্যাটাক করার ঠিক পরপর ইউএস এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন অনেক বেশি জোরদার হয়। অনেক ছাত্রছাত্রী তাদের গ্র্যাজুয়েশন সেরেমনিতে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দাঁড়াইছে। রাফা সীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েলের উপরে আন্তর্জাতিক চাপ ক্রমশই বাড়তেছে। সব মিলায় রাফায় আক্রমণ করাটা ইসরায়েলের জন্য একটা মারাত্মক ভুলই ছিল বলে এখন মনে হচ্ছে। এতটুকু পর্যন্ত এক্সপ্লেইন করে রাখলাম মিশর আসলে কেন ইসরায়েলের বিপক্ষে গেল, এইটার কারণটা ব্যাখ্যা করার জন্য। কারণ এইটা বুঝতে গেলে রাফা সীমান্তটা বা রাফা ক্রসিংটা মিশরের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এইটা আপনাদেরকে আগে বুঝতে হবে। দেখেন, গাজা থেকে আপনি যদি বের হইতে চান তাইলে একদম দক্ষিণ প্রান্তের যে এক্সিট পয়েন্টটা আছে এইটাই হচ্ছে রাফা ক্রসিং। এইটা দিয়ে বাইর হইলে আপনি ডিরেক্টলি মিশরে চলে যেতে পারবেন, গাজা থেকে মিশরে, কারণ এইটার সাথে মিশরের সিনাই পেনিনসুলার বর্ডার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি যদি ম্যাপের মধ্যে দেখেন এই রাফা এবং কেরেম শ্যালম যে ক্রসিং দুইটা আছে, এই দুইটা খুবই ক্রিটিক্যাল এন্ট্রি পয়েন্ট গাজার ভিতরে খাদ্য, চিকিৎসা সামগ্রী বা মেডিসিন কিংবা অন্য যেসব মানুষ বাইচা থাকতে গেলে যেই সাপ্লাইগুলা লাগে, এই সাপ্লাইগুলা পৌঁছানোর দুইটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জায়গাগুলোতে আপনি যদি হামলা করেন, অ্যাটাক করেন, এই জায়গাতে আপনি যুদ্ধ শুরু করে দেন, তাইলে গাজার 2.3 মিলিয়ন মানুষ, ওদের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়াবে। অনেক ক্ষেত্রে এটাকে একটা কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করার প্ল্যানও বলা হইতেছে। যে জিনিসটা ইসরায়েল করছে, রাফাতে ওরা অ্যাটাক করছে। মিশরের প্রেসিডেন্টের নাম কি? আব্দেল ফাত্তাহ আল সিসি। উনি কিন্তু অনেক ক্ষেত্রে ইসরায়েলকে এইটা বলে সতর্ক করতেন, দেখো রাফা হইতেছে তোমাদের রেড লাইন, এইটারে ক্রস করো না। কারণ ওই যে রাফার সাথেই তো মিশর আর ফিলিস্তিনের বর্ডারটা, তো এইটারে ক্রস করা মানে কি? এমনিতেও রাফাকে দুই পক্ষ থেকেই একটা সেফ জোন হিসেবে ধরা হয়, যে এখানে আমরা বম্বিং করবো না, মিলিটারি অ্যাক্টিভিটি চালাবো না, এখানে সিভিলিয়ানরা বেশি থাকে, সাধারণ মানুষ বেশি থাকে। সো এই কারণে গাজার অন্যান্য এলাকার চাইতে এইখানে মিলিটারি অ্যাক্টিভিটি হওয়ার চান্স কম। কিন্তু গত 7ই মে যেটা হয়েছে, ইসরায়েল এই রাফা সীমান্ত ক্রসিংও দখল করে নেয়। আর এইটা মিশরের জন্য, এমনকি পুরো আন্তর্জাতিক মহলের জন্য অনেক বড় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মিশরের জন্য সবচেয়ে বড় চিন্তাটা হইতেছে, ইসরায়েল যদি এই রাফার মানুষজনের উপরে অনেক বেশি অত্যাচার করা শুরু করে দেয়, তাইলে এইখান থেকে একটা রিফিউজি ইনফ্লাক্স হবে। আমাদের বাংলাদেশের মানুষ এটার সাথে অনেক পরিচিত। মায়ানমারের সামরিক বাহিনী যখন রোহিঙ্গাদের উপরে অত্যাচার শুরু করছে, তখন রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে কিন্তু পালায়
আসছে, তেমনি ভাবে ইসরায়েলি বাহিনীর অত্যাচারের কারণে গাজা থেকে বিপুল পরিমাণে মানুষ এই সীমান্ত পার হয়ে মিশরে ঢোকার চেষ্টা করবে। কারণ খুব সহজ, সীমান্ত পার হইলে ইসরায়েল বাদে অন্য আর একটা যেই দেশের মধ্যে ঢোকা যায় তার নামই মিশর। মিশরের বা সিসির মতন পশ্চিমা আনুগত্যকারী প্রেসিডেন্টের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এইটাই হইতেছে, এত ফিলিস্তিনি মানুষ উদ্বাস্তু হয়ে যদি আমাদের দেশের ভিতরে ঢুকে তাইলে আমি ওদেরকে কোন জায়গায় জায়গা দিব। কেবলমাত্র গত কয়েকদিনের ভিতরেই প্রায় 1,10,000 ফিলিস্তিনি মানুষ সীমান্ত ক্রস করে মিশরের ভিতরে ঢুকছে, যেটা UNRWA, ইউএন এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান রিফিউজিস, ওদের ভাষ্য মতে। এখন এইটা নিয়েই তাদের বিরুদ্ধে আবার কঠোর সমালোচনাও করা হয়। মানুষ যেটা বলে, ভাই তোমার পাশের দেশে তোমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার করতেছে, দলে দলে মানুষ মারা যাইতেছে, তাদেরকে তোমাদের সীমান্তটা খুইলা দিয়া তোমরা আশ্রয় কেন দিতেছ না? এইখানে মিশর আবার আরো মারাত্মক কাজ করছে। যখন ইসরায়েল রাফা ক্রসিং এর ফিলিস্তিন সাইডের উপরে দখল নিয়ে নিছে, তখন মিশর এই ক্রসিং দিয়া যে কোনো ধরনের হিউম্যানিটেরিয়ান এইড, যেমন খাবার বলেন, মেডিসিন বলেন, এইগুলো আর পাস করতে দিতেছে না। আমি আপনাদের একটু বুঝায় বলি, গাজার ভিতরে আপনি যদি কোনো সাহায্য পাঠাইতে চান, বেশিরভাগ সাহায্যই মিশরের মাধ্যমে এই ক্রসিং এর ভিতর দিয়ে পাঠানো হয়। রাফা ক্রসিং এর কথা বলতেছি। এখন ইসরায়েল যখন দখল নিয়ে নিছে, মিশর বলছে আমি এই দিক দিয়ে কোনো ধরনের সাহায্য পাঠাইতে দিব না। আপনার মনে হইতে পারে মিশর তাহলে গাজার মানুষদের সাথে একটা অত্যাচার করতেছে না? ওরা যেটা বলে, ওরা এটা করতেছে ইসরায়েলের প্রেসার দেওয়ার জন্য, যে ইসরায়েল তোমরা এই রাফা সীমান্তের মধ্যে অ্যাটাক করছো কেন, আমরা এখন এই দিক দিয়ে কোনো সাহায্য ঢুকতে দিব না, তাতে করে তোমাদের উপর ইন্টারন্যাশনাল প্রেসার বাড়বে, তোমরা তাহলে রাফা থেকে সইরা যাবা, রাফায় আর কোনো মিলিটারি অপারেশন করবা না, এন্ড দেন আমরা আবার আগের মতন সাহায্য পৌঁছানোর জন্য দরজা খুইলা দিব। এখন এইটা কি ধরনের ডিসিশন, এটা আপনারা নিজেরাই চিন্তা করেন নিজের বিবেক দিয়া। কাইন্ড অফ কি আপনাদের কাছে এটা মনে হইতেছে না যে মিশরের বর্ডারের মধ্যে ইসরায়েলের মিলিটারি আইসা পড়ছে, এন্ড এইটার জন্য মিশর নিজে খতরা অনুভব করতেছে, ওদের নিজেদের ভয় লাগতেছে যে ইসরায়েল যদি আবার ওদের সৈন্য আমাদের দেশের ভিতরে ঢুকাই দেয়, এন্ড এইখানে ইসরায়েলকে ভয় দেখানোর জন্য গাজার মানুষদের হিউম্যানিটেরিয়ান এইড, খাবার বা ওষুধের মতন জিনিস, এইগুলা মিশর আটকাই দিল, গাজার মানুষকে ইউজ করলো ইসরায়েলের এগেইনস্টে। যাই হোক, এইটার অনেকগুলো অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করা যায়, কিন্তু মানুষ আরেকটা কোশ্চেন করছে, যখন গাজায় এত বড় ঝামেলা হইছে, তাহলে মিশর কেন তাদের সীমান্ত খুলে দেয়া, তাদের নিজেদের দেশের সৈন্য ফিলিস্তিনে পাঠায়া ইসরায়েলের এগেইনস্টে যুদ্ধ করলো না? এখন ইসরায়েল তোমাদের সীমান্তে আইসা পড়ছে দেখা তোমাদের খুব টনক নড়ছে। যতক্ষণ পর্যন্ত গাজার উপরে এত অত্যাচার হইতেছিল, তখন তো তোমরা তোমাদের সৈন্য দিয়ে কোনো কিছু করো না। এই কারণগুলাতে মানুষ মিশরের উপরে অনেক খেপা, মানুষ সিসির উপরে অনেক খেপা। সিসির উপরে মানুষ আসলে আরো আগে থেকেই খেপা। সিসি কিন্তু কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসে নাই। আপনারা জানেন 2013 সালের 3রা জুলাই একটা মিলিটারি কুয়ের মাধ্যমে সে আসছে। ওই সময়কার গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ মুরসি, তাকে ক্ষমতা থেকে সরায়া সে ক্ষমতা দখল করছে এবং 2012 সালের যে সংবিধান ছিল সেটাকে বাতিল ঘোষণা করছে। আর এমনিতে মিশর ইসরায়েলের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে, আপনি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, ওদের কাছ থেকে প্রচুর পরিমাণ এইড বা সাহায্য নেয়, ফাইন্যান্সিয়াল এইডের কথা বলতেছি। এই সব জিনিসগুলোর জন্য মিশর যে এখন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিছে, ওরা যে বলছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মধ্যে ওরা দক্ষিণ আফ্রিকার সাথে অবস্থান নিবে ইসরায়েলের বিরুদ্ধে, এইটাকে মানুষ তেমন একটা পাত্তা দিতেছে না। এটা কোনো একটা আই ওয়াশ ভাবতেছে, অথবা এটা ভাবতেছে মিশর এখন একটা গ্যারাকলে পড়ছে, ওদের নতুন রিফিউজি নিতে হবে, অথবা মিশর সীমান্তে ইসরায়েলি সেনাদের উপস্থিতি ওদের খুব একটা ভাল লাগতেছে না। মিশর কেন ইসরায়েলের বিপক্ষে গেল, তার একটা কারণ তো হচ্ছে এই নতুন রিফিউজি ইনফ্লাক্সের ভয়। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে মিশরের ভিতরের জনগণ কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে। ইসরায়েল যখন কন্টিনিউয়াসলি রাফা ক্রসিং এর মধ্যে বম্বিং করছে, গুরুত্বপূর্ণ সাহায্য গাজায় যাওয়া থেকে আটকাই দিতেছিল, মিশরের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিছে। মিশরের মসজিদে মসজিদে ফিলিস্তিনি মানুষদের জন্য দোয়া করা হয় যাতে আল্লাহ তাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দান করেন। এইটা ছাড়াও মিশরের সীমান্তে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতেছে যেটা আপনাদেরকে জানানো দরকার। ফিলিস্তিন থেকে মানুষকে মিশরে নিয়ে যাবে, এইটার জন্য একটা কোম্পানি কাজ করে, নাম হচ্ছে হালা কনসাল্টিং অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস। বলা হইতেছে এই কোম্পানিটা এখন প্রতিদিন প্রায় $2 মিলিয়ন ইনকাম করে। এইটার মালিকের নাম হইতেছে ইব্রাহিম আল অর্গানি, উনি আবার প্রেসিডেন্ট সিসির খুবই ভালো বন্ধু। গত এপ্রিল মাসেই ওদের প্রফিট ডাবল হয়ে গেছে। গত 3 মাসে ওরা প্রায় $118 মিলিয়ন ইনকাম করছে। এখন আপনি যে গ্রাফটা দেখতেছেন এখানেই বুঝতেছেন যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে ওদের প্রফিট কত পরিমাণ
পরিমাণে বাড়ছে। ওরা যেটা করে, ওরা একটা ভিআইপি লিস্টিং এর মতন করে, তোমরা যদি আমাকে এত টাকা দাও তাইলে আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে মিশরে পাঠাই দিতে পারবো। আর এইখানে ওরা পুরো একটা মনোপলি গেম খেলতেছে। আর মিশর ছাড়া গাজার মানুষদের বের হওয়ার জন্য অন্য আর কোনো জায়গাও নাই। তো ওরা যত টাকা দিয়াই হোক, অনেকেই খুব দ্রুত মিশরে যাওয়ার চেষ্টা করতেছে। একটা জিনিস আপনাদের মনের মধ্যে ধারণা থাকতে পারে যে মিশরকে আমরা আসলে কেন ইসরায়েলের বন্ধু বলি। একটা তো হইতেছে ওই 1978 সালের ক্যাম্প ডেভিড অ্যাকর্ড। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের মধ্যে একটা সমঝোতা চুক্তি হয়, যেখানে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার খুব ভালো মিডিয়েটিং করছিলেন, মধ্যস্থতা করে দিয়েছিলেন। এইটার মাধ্যমে মিশর হয় প্রথম আরব রাষ্ট্র যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তাদের সাথে সম্পর্ক ফর্মালাইজ করে। এইটা পুরা মুসলিম বিশ্বের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। এছাড়া মিশর আর ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বলেন, তাদের মধ্যে ইকোনমিক রিলেশন বলেন, এইটাও অনেক ভালো। গেল 2023 সালের জুন মাসে মিশর আর ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 27.1 মিলিয়ন ডলারে পৌঁছায়, যেটা গত বছরের জুন মাসের থেকে প্রায় 3.83% বেশি। মিশর ইভেন নিজেদের দেশের প্রাকৃতিক গ্যাস 2005 সাল থেকে ইসরায়েলে সরবরাহ করতেছিল, যদিও সেটা তারা 2012 সালে বন্ধ করে দেয়। তার কারণ ওদের নিজেদের দেশে গ্যাসের ডিমান্ড অনেক বাইরে গেছিল। এছাড়াও মিশর ইসরায়েলের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে তাদের কাছ থেকে প্রচুর ফিনান্সিয়াল এইড পায়, যেটা আমি আপনাদেরকে আগেই বলছি। আর এই সব কারণেই মিশরকে আসলে ইসরায়েলের বন্ধু হিসেবে ধরা হয়। এবং এখন যে ওরা সাউথ আফ্রিকার সাথে জয়েন করতেছে ইসরায়েলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, এইটাকে অনেক বিশেষজ্ঞই একটা ডিপ্লোম্যাটিক ব্লো বলতেছে ইসরায়েলের জন্য। একটা অনেক বড় ইন্টারন্যাশনাল প্রেশার আসতে যাইতেছে ইসরায়েলের উপরে। যাই হোক, এই সংক্রান্ত আরো অনেক আপডেট সামনের অনেকগুলো ভিডিওতে আসবে। মিশর আর ইসরায়েলকে নিয়ে এই যে ঘটনা প্রবাহগুলো হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে একটা এক্সপ্লানেশনের দাবি রাখে, একটা ভিডিওর দাবি রাখে, সেই কারণে ভিডিওটা বানানো। সামনে এরকম আরো ঘটনা আসলে আমার পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা একটু চোখ রাখেন। আমি এখন অনেক কিছু লিখিত ছোট ছোট পোস্ট আকারে দিব, একদম যখনই ঘটনা ঘটতেছে তখনই আপনাদেরকে জানাবো। আমি চাইতেছি যখন কোনো একটা ঘটনা ঘটে তার ছোট্ট একটা পার্সপেক্টিভ সহ আপনারা জিনিসটা জানেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন। আশা করি আপনাদের ফেসবুক আর ইউটিউবের মধ্যে যে কাটানো সময়টা এটা নষ্ট হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাট।